আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটু কি সময় হবে? দুটো কথা বলবো। আমার কথাগুলো শুনে আপনার নিরপেক্ষ মন্তব্য আশা করছি। আজকের বিষয় হলো বাংলাদেশ আওয়ামী লীগকে মহান জাতীয় সংসদে আইন পাশ করে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ বা এই যে বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। সেই হিসাবে আওয়ামী লীগ তার জন্য তাদের অবস্থান থেকে আন্দোলন করছে, তাদের দাবি আদায়ের জন্য। আর গণতন্ত্রের জন্য আন্দোলন করবে, এটা আওয়ামী লীগ যেমন করছে, বিএনপির বেলা হলেও সেটাও বিএনপিও করতো, জামাত যেভাবে করেছে। তো আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পূর্বে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে কি অভিযোগে? আওয়ামী লীগের কাছে গোয়েন্দাদের রিপোর্ট ছিল যে তারা একটা জঙ্গলি হামলা চালাবে, জঙ্গলি হামলা করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে। এটা হলো শেখ হাসিনার কথা, এটা আমার কথা না। শেখ হাসিনাকে কে বলেছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো সেটা শেখ হাসিনা নিশ্চিত হয়েছে। তখন শেখ হাসিনার কিছু পরিষদবর্গ ছিলেন, তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিছে। জামাত ইসলাম সেটার জন্য কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তারা নীরবে কাজ করে যাচ্ছে। কিন্তু আসলে মূলত এই তথ্য যেটা ছিল, তথ্যটা সঠিক ছিল। সেটা জামাত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনারা সেটা স্বীকারও করেছে বিবিসিতে সাক্ষাৎকারে বা বিভিন্ন জায়গায় সেটা স্বীকারও করেছে। আর এখন তো এই যে আমাদের যারা জুলাইয়ের আন্দোলনের যে সকল যে সার্জিস আলমরা, হাসনাত আবদুল্লাহরা, এরা তো সেটা অকপটে স্বীকারও করছে। সেটা যে মিডিয়ার খাতিরে আমরা সেটা সবাই দেখছি, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। তো যাই হোক, ইউনূসের শাসনামল তো আপনারা দেখলেন। উনি বলেছেন নতুন একটা বাংলাদেশ উপহার দিবেন। তো নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন উনি। কি উপহার দিয়েছেন? বুলডোজার সংস্কৃতি, বুলডোজার উপহার দিয়েছেন। বুলডোজার দিয়ে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা, বাড়িঘর দুয়ার ভাঙা, সর্বশেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা স্থপতি, যেখান থেকে বাংলাদেশের যে মানে স্বাধীনতার স্বপ্ন দেখা হয়েছিল এবং সকল প্ল্যান যে বাড়িটি থেকে করা হয়েছিল ধানমন্ডি 32, সেটা ভেঙে গুঁড়ে দেওয়া হয়েছে। এটা ছিল ডক্টর ইউনূস সাহেবের ম্যাটিকুলাস ডিজাইন। হঠাৎ করে উনি আমেরিকা বিল ক্লিন্টন ফাউন্ডেশনে গেলেন। সেখানে যাওয়ার পরে ওনাকে ফ্রুটিকা খাওয়াই দিল। ফ্রুটিকা খাওয়াই দেওয়ার পরে উনি মাহফুজ টাপুস সহ ওনার জুলাই যোদ্ধাদেরকে নিয়ে সেখানে পরিচয় করে দিয়েছেন। সেটাও আপনারা দেখেছেন, সারা বিশ্ব দেখেছে যে অ্যামেজিং ম্যাটিকুলাস ডিজাইন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা হয়েছে। এরপর দিয়ে উনি কী করলেন? আমাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু উনি সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন করেছেন জাতির জন্য, আমাদের জন্য, দেশের মানুষের জন্য কতটুকু কল্যাণ করেছেন, সেটার প্রশ্নবার আপনাদের উপর ছুড়ে দিলাম। তবে হ্যাঁ, উনি কিন্তু ওনার বিষয়ে এক সুলো ছাড় দেন নাই। উনি যত ধরনের সুযোগ সুবিধা নেওয়া, সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া হতে শুরু করে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ হাসপাতাল, কর বিশাল একটা অঙ্কের কর মৌকুব, ওনার বিভিন্ন ব্যবসায়িক বাণিজ্যিক লাইসেন্স, উনি সেগুলো কিন্তু নিজের জন্য ঠিকই করেছেন এবং ওনার আত্মীয় স্বজনকে এস্টাবলিশ করেছেন। তো উনার কিন্তু মিশন উনি সাকসেস করেছেন। এবং এই বিএনপি, জামাত এবং এনসিপি সবাইকে একটা মাইন্ড ক্যাসিফা ফালাই ডক্টর খলিলুর রহমান সাহেবের মারফতে, উনি একজন তখন আমেরিকান ডিপ স্টেট, তথাকথিত ডিপ স্টেটের একজন এজেন্ট ছিলেন, মানে প্রতিনিধি ছিলেন। তো তিনি তখন উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কিচেন ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। তো সেখানে বললেন যে উনি রিসেট বাটন পুশ করবেন, 71কে বাদ দিয়ে দিবেন, নতুন করে শুরু করবেন। তো সেখানে তিনি রিসেট বাটন পুশ করেছেন, 32 ভেঙেছেন, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাস্কর্য ভেঙেছেন, মুক্তিযুদ্ধের কবরস্থান পুড়িয়েছেন মুক্তিযোদ্ধাদের,
স্কুলের ছাত্রদেরকে দিয়ে, ছাত্রছাত্রীদেরকে দিয়ে জোরপূর্বক শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করেছেন, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়েছেন, বুলডোজারের দাম বেড়ে গেছে, বুলডোজার দিয়ে মানুষের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর দুয়ার সব ভেঙে তছনছ করে দিয়েছেন। আর এতে করে কি হয়েছে? সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আজকে আপনি ইউরোপে ভিসার জন্য যান, আমেরিকাতে ভিসার জন্য যান, ভালো ভালো কান্ট্রিতে ভিসার জন্য আমাদের ছাত্ররা যেতে পারছে না, তারা ভিসা দেবে না। মানে আমাদের দেশকে একটা মানে এই যে জঙ্গিবাদী রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা করেছেন। সেটা দেখলে এরপরে যারা এই দেশে জঙ্গিবাদ কায়েম করেছিল, ইসলামের ভুল বুঝিয়ে, তাদের যে হরকাতুল জিহাদ মিয়াদ এই জাতীয় বিভিন্ন কিছু সংগঠন, এই সংগঠনগুলোর নেতারা তারা সাজাপ্রাপ্ত ছিলেন, তারা জেলখানা ছিলেন, তাদেরকে জেল থেকে মুক্তিতে ছাড়া দিয়ে দিলেন বিশেষ ক্ষমতায়। সকল কিছু হঠাৎ করে মনে করেন দেখা গেছে যে কোনো আইন আদালত কিছুই নাই, কিছুই তোয়াক্কা না করে উনি বাধ্য করায় প্রেসিডেন্টকে দিয়ে বিশেষ অর্ডিন্যান্স জারি করে সব কিছু উনি বাস্তবায়ন করেছেন। অল্পের জন্য শুধু জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করতে পারেন নাই। এরপরে আরেকটা কি করেছেন দেখেন, এই যে হাদি ভাই, জুলাইয়ের অন্যতম নেতা মাস্টারমাইন্ড, যিনি প্রকাশ্যে বলেছেন, যাক ওই কথাটা বলতে আমার মুখে লজ্জা লাগে, মানে নারীদেরকে উদ্ধৃত করে বলেছেন যে সিরামিরা ফালাও, এই স্লোগানের জনক, এবং এই স্লোগান দিয়ে উনি জনপ্রিয় হয়েছেন। সেটার বদলতে ওনাকে ম্যাটিকুলাস ডিজাইন করে ঠিক যারা তাকে সৃষ্টি করেছে, ভারত বিরোধী প্রচারণা চালিয়েছে, ভারতকে উত্তেজিত করেছে, ঠিক তারাই তাকে ম্যাটিকুলাস ডিজাইন করে পরিকল্পিতভাবে খুন করেছে। সেটা তো এখন দিনের মতো স্বচ্ছ। ভারত সরকার তাকে গ্রেপ্তার করেছে, সেখান থেকে দেশে আসবে, দেশে নিয়ে আসবে আমাদের সরকার। সেটা তো অনেক বিভিন্ন মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টা কি এটা স্পষ্ট ফুটে উঠেছে, কারা করেছে, কোন ব্যাংকে টাকা লেনদেন হয়েছে, কোন ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে, সেটা এখন আয়নার মতো স্বচ্ছ। বা তাদের অনেকেই এখন এই যে নীলা স্টেবিল যারা আছেন এরা বলেন। কিন্তু দেখেন, তাকে তার প্রতিদান স্বরূপ তাকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়েছে। তাকে জোরপূর্বক বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিত করা হয়েছে, সেটাও মপ করে জোরপূর্বক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দিয়েছে, তারপরও সেখানে বাধ্য করেছেন। এরপরে ওনার ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এখনও ইনকিলাব জিন্দাবাদ মঞ্চ আছেন। যদি সঠিকভাবে তদন্ত করা হয় দেখবেন যে সেই ইনকিলাব মঞ্চের নেতারাই হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। যে একটা পরিস্থিতি, তখন তারা চেয়েছিল কি প্রেসিডেন্টকে সরাই দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। যাই হোক, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ না দিয়ে পারি না, বাংলাদেশ সেনাবাহিনী সেটা করতে দেয়নি, তারা প্রেসিডেন্টের পাশে ছিল। আর আমাদের নোবেল লরিয়েট, আমেরিকার প্রিয় বন্ধু তথা ডিপ স্টেটের একজন প্রভাবশালী এজেন্ট ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে উনি আলাদিনের চেরাগ দিবেন, এটা করবেন, সেটা করবেন, বিভিন্ন ধরনের মুখরোচক কথাবার্তা বললেন। সেকেন্ড নেক দখল করবেন, এটা করবেন, সেটা করবেন, এই দেশে বিনিয়োগ হবে, ইত্যাদি ইত্যাদি। এই দেশ অল্প কদিনের ভিতরে আমেরিকা হয়ে যাবে, আমেরিকা, জাপান টাপান, ওনার যে সকল বন্ধুরা আছে এরা সবাই আসবে। উনি করলেন কি সারা বিশ্ব সফর করলেন, বিশাল সফর সঙ্গী, একটা মানে উনি যখন সফর করতেন 100-150 বিশাল বহর থাকতো, ব্যবসায়ী হতে শুরু করে রাষ্ট্রের বিশাল একটা অ্যামাউন্ট খরচ করলো। এই টাকাটা কি ওনার ব্যক্তিগত? এই টাকাটা আমার আপনার কষ্টার্জিত টাকা। সেই টাকাগুলো দিয়ে উনি বিলাসিতা করলেন, এনসিপির নেতাদেরকে নিয়ে বিলাসিতা করলেন, বিভিন্ন দেশে গেলেন, কিন্তু লাস্ট রেজাল্ট কি হলো? জিরো। যাই হোক, সংবিধান ছুঁড়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন, সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, সেটা পারে নাই। সেখানে বিএনপি একটা শক্ত ভূমিকা অবস্থান নিয়েছে, তার জন্য বিএনপিকে ধন্যবাদ। তো যাই হোক, এই বিএনপি
যেভাবে হোক একটা নির্বাচন আয়োজন করেছেন ইউনূস সাহেবকে চাপ দিয়ে, নইলে ইউনূস সাহেব চেয়েছেন যে উনি আজীবন ক্ষমতা থাকার জন্য বিএনপির চাপে, আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, ভূমিধস বিজয় হয়েছে। আর সেখানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমি জানি আমার পরিবারের অনেকেই, অন্যের কথা বলতে পারবো না, আমার পরিবারের অনেকেই বিএনপিকে ভোট দিয়েছেন, ধানের শীষে ভোট দিয়েছেন। তাদেরকে জিজ্ঞাসা করলাম কেন ভোট দিয়েছে, তখন বললো যে আমাকে অমুক ভাই বলেছেন যে বিএনপিকে ভোট দেওয়ার জন্য, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের সংগঠন, তারা শহীদ জিয়ার আদর্শের অনুসারী। ভালো। তো আমি আশা করেছিলাম যে তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী হয়েছেন, শপথ গ্রহণ করেছেন, উনি সে ভুলটা অন্তত করবেন না। উনি আওয়ামী লীগকে আইন করে মহান জাতীয় সংসদে নিষিদ্ধ করলেন আওয়ামী লীগের কার্যক্রম। ওনাকে প্ররোচনা যারা দিয়েছেন, আমি মনে করি ওনারাই ওনার প্রধান শত্রু, ওরা ক্ষেত্র তৈরি করে দিয়েছে। ইতিহাস সাক্ষী, আপনি যখন প্রতিপক্ষকে দমন করতে ব্যস্ত থাকবেন, তখন তৃতীয় পক্ষ সেখানে গেম খেলবে, পাওয়ার গেম খেলবে। তার টার্গেট কিন্তু লক্ষ্য একটা, তার লক্ষ্য ক্ষমতা, তার লক্ষ্য ক্ষমতা। তো সকলের কাছে প্রশ্ন, বিএনপির বন্ধুদের কাছে প্রশ্ন, কিছু ব্যক্তির অপরাধের দায় তো আর একটা দল দিতে পারে না, দলের উপরে বর্তাতে পারে না। আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দেওয়া সংগঠন। আওয়ামী লীগের জন্ম রাজপথ থেকে। এই সংগঠন জন্মলগ্ন থেকে দেশের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বুকে তাজা রক্ত ঝরিয়ে দিয়েছে। অনেক ত্যাগ এই দলের আছে। এই দলের নেতা বঙ্গবন্ধু জীবন যৌবন জেলখানায় উৎসর্গ করেছেন। ওনার মতো জেল মনে হয় বাংলাদেশের কেউ খাটে নাই। তাহলে কিসের জন্য? এই দেশের স্বাধীনতার জন্য। উনি তো আপোষ করতে পারতেন। উনি যদি পাকিস্তানের সাথে আপোষ করতেন, উনি বিলাসবহুল লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতেন। উনি সেটা করেন নাই। তো এখন তো দিন পরিবর্তন হচ্ছে, পৃথিবী অনেক এগোচ্ছে, বদলাচ্ছে। তারেক রহমান সাহেব তারুণ্যের অহংকার। আমাদের অতীতের মুরব্বীরা দেখা গেছে যে অনেকে লিবারেল ছিল না, অনেকে ছিল কট্টর, যেমন ডানপন্থী, বামপন্থী, কট্টর ডান, কট্টর বাম। কিন্তু দেশ এবং দেশের উন্নয়নের স্বার্থে, রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সকল দলের পার্টিসিপেশন অবশ্যই প্রয়োজন আছে। যতক্ষণ পর্যন্ত দেশের স্থিতিশীলতা আসবে না, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, রাজনৈতিক একটা সমাজতা আসবে না, ততক্ষণ পর্যন্ত দেশ কখনো এগোতে পারবে না। এটা হলো বাস্তবতা। এই দেশটা আমাদের সবার। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা, আমাদের শহীদরা আজকে কাঁদছে। তাদের কবর হতে ফেটে চৌচার হয়ে যাচ্ছে। তো তাদের আত্মায় কষ্ট পাচ্ছে। আজকে তাদের সেই ত্যাগের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে সেই দেশ আজ কাদের হাতে? যারা এই দেশের মা বোনদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ক্যাম্পে রেখে গর্ভবতী করেছে, যারা আমাদের লক্ষ লক্ষ মানুষকে কুকুরের মতো গুলি করে হত্যা করেছে, আজকে সেই দেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীরা, বিভিন্ন আর্মি অফিসাররা আমাদের দেশে এসে তারা আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক করে, আমাদের সাথে বন্ধুত্বের অভিনয় করে। কিন্তু তাদের এই যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি বোঝা যায় যে তারা তাদের কৃতকর্মের জন্য তারা ন্যূনতম অনুতপ্ত। তারা কখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই, তারা চায় আবার কর্তৃত্ব করতে। হয়তো আপনাদের কিছু লোকের সাথে তারা তাদের স্বার্থে বন্ধুত্ব করেছে, এখন ট্রানজিট সুবিধা নিয়েছে, বিমান যাতায়াত চালু করেছে, এরপরে আপনার ভিসামুক্ত, পাকিস্তানের ভিসামুক্তভাবে যাওয়া যাবে, পাকিস্তান থেকে ভিসা ছাড়া এখানে আসা যাবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হচ্ছে, তারা আসছে।
এই ফাঁকেদি করছে কি, ভারতের সাথে আমাদের সাথে শত্রুতার সৃষ্টি করে দিয়েছে। এখন যে ভারত ন্যারেটিভ, আমাদের আসিফ নজরুল স্যার তো এখনো জীবিত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। উনি যে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারতেন, এটা আসলে ছাত্রছাত্রীদের বিশ্বাস ছিল না। উনি ভারতের সাথে গোলামি চুক্তির কথা বলেছেন, ইউনিভার্সিটির শিক্ষক, ওনার কথা সবাই বিশ্বাস করেছে, ছাত্ররা বিশ্বাস করেছে। কই সেই গোলামি চুক্তি? উনি ক্ষমতায় ছিলেন, সেই গোলামি চুক্তি কই? সেটা প্রকাশ করলেন না কেন? 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে, কই সেই 26 লক্ষ ভারতীয় কোথায় এখন? তারা কি সবাই পালিয়ে গেছে একসাথে? 26 লক্ষ লোক এত সোজা? তারা কোথায়? আসিফ নজরুল স্যারের কাছে প্রশ্ন, আপনি আমাদের প্রজন্মকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে, তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। আপনার মিথ্যা কথায় প্রলব্ধ হয়ে কোমলমতি ছাত্রছাত্রীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আর আপনারা মেটিকুলাস ডিজাইন করে ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গাতে লোকজনকে হত্যা করে একটা ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, যে শেখ হাসিনা গণহত্যা করছে। আরে ভাই, যারা মিছিলের নেতৃত্ব দিয়েছে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই যে তাসলিম যারা সহকারে, সামান্তা শারমিন টারমিন সহকারে, তারা কি একটা বাড়ি, একটা ইট পড়েছে তাদের মাথায়? দেখেন তো, মারা গেছে কারা? সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষ। এবং মিছিলের মাঝখানে পিছন থেকে হঠাৎ করে, এবং সব স্নাইপার রাইফেলের গুলি। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার সাগত সাহেব যখন বলেছেন, তখন ওনাকে সেখান থেকে সরিয়ে ওনাকে অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। তো প্রকৃত ইতিহাস এখন চাপা রয়ে গেল। আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট হলো, ধ্বংস হলো। এদেশের রাজনীতিবিদদেরকে, বড় বড় রাজনীতিবিদদেরকে পিছপোড়া, হ্যান্ডকাপ লাগিয়ে, কোমরে রশি লাগিয়ে তাদেরকে জেলখানায় বিভিন্ন মিথ্যা মামলা নেওয়া হয়েছে, তাদেরকে অপদস্থ করা হয়েছে। ন্যূনতম যে একটা রাজনৈতিক যে একটা শিষ্টাচার যে অতীতে ছিল, সেটা নাই। বড় বড় নেতা যারা, কেন্দ্রীয় নেতা যারা একসময় মন্ত্রী ছিল, যে দলের হোক, সে তো অবশ্যই সরকারি সে ডিভিশন পাবে, জেল কোড অনুযায়ী তাকে সে সম্মান দেওয়া হবে। কিন্তু তাদেরকে পিছমোড়া, হ্যান্ডকাপ, সাধারণ কয়েদির মতো। তো একটা লোক অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তো অপরাধী হতে পারে না, তাই না? তাছাড়া এই সময়টা তো ভবিষ্যতে অনেকের জন্যই, এটা সবার জন্যই প্রযোজ্য। যেমন বুলডোজার, এটা তো যে ইয়ের মতো, আপনার যে যৌতুকের মতো, এটা যুগ যুগ ধরে চলবে, কে থামাবে? বিএনপি কি সারা জীবন ক্ষমতা থাকতে পারবে আপনার কাছে মনে হয়? আওয়ামী লীগে তো দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে, জোর করে হলেও ক্ষমতা থেকেছে, বিভিন্ন কৌশলে ক্ষমতা থেকেছে, কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে বা বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, ৭১-এ বিশ্বাসী, তাদেরকে নিষিদ্ধ করা হয় না। হয়তো কৌশলে তাদেরকে চেপে রাখা হয়েছে, মামলা হামলা দিয়েছে। তো সেই মামলা হামলার সাথেও সেই স্বাধীনতা বিরোধীরা জড়িত ছিল। তার কারণ ওই যে যখন চাকরি বাকরি হয়েছে, বিভিন্ন এই যে পুলিশের বড় বড় কর্মকর্তা, আইনসাই ডিএসবিতে বড় বড় কর্মকর্তা, তো সেখানে দেখা গেছে যে চাকরি হয়েছে কাদের? ওই তাদের যারা টাকা বেশি দিতে পেরেছে। আওয়ামী লীগের দলীয় কর্মী আর দলীয় নেতা কর্মীদের চাকরি হয়েছে 10%, বাকি 90% হয়েছে ওই হেতাগো, কার? পাকিস্তান লাগো। তো এরা সে ন্যারেটিভ সৃষ্টি করছে, এরা গুলি করছে, এরা মনে করেন দেখা গেছে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে খারাপ ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে, মিথ্যা মামলা হামলা জড়িয়েছে, এবং সে পরিস্থিতি সৃষ্টি করেছে। ঠিক বঙ্গবন্ধুকে হত্যার যারা ক্ষেত্র তৈরি করেছিল, জিয়া রহমান সাহেবকে হত্যা করার ক্ষেত্র যারা তৈরি করেছিল, মেটিকুলাস ডিজাইন, তারা সে ন্যারেটিভিটি সৃষ্টি করেছে। তো এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এটা লাশের ব্যবসা হয়েছে। তাদের বাবা মা কি আর সে লাশগুলো ফেরত পেয়েছে? 100-150-200 লোককে আসামি করা হয়েছে যারা তার আশেপাশে ছিল না। আইন তো অবশ্যই সাক্ষী প্রমাণ লাগবে। শেখ হাসিনাকে পাশে দিয়ে দেওয়া হলো। আবার দেখা গেল যে অনেক শহীদ আবার জীবিত কবর থেকে উঠে এসেছে, সেটাও দেখলাম। এবং আবু সাইদের বিষয়, আবু সাইদের যে গায়ের যে গেঞ্জি সিজার লিস্টে দেখানো হয়েছে বা শার্ট, সেখানে একটা গুলির ছিটে ফাটাও পাওয়া যায় নাই। তাহলে আপনি কিভাবে বিচার করবেন?
সম্ভব বড়ই নিষ্ঠুর। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমি একটা কথাই বলবো বিএনপির উদ্দেশ্যে, বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে, আওয়ামী লীগ বিএনপির শত্রু নয়, আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ। আওয়ামী লীগ যে ভুলগুলা করেছে দয়া করে আপনারাও সেই ভুলগুলা করবেন না। তাহলে আর আপনাদের মধ্যে আর বিএনপির মধ্যে, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কী রইল? আপনারা এমন কিছু করে দেখিয়ে দেন, এমন কিছু রাজনীতিতে এমন কিছু পরিবর্তন আনুন, রাজনীতিতে সাধারণ মানুষের জনমানুষের কাছে যান, যাতে জনকল্যাণমুখী হয়, রাজনীতি যাতে প্রতিহিংসামুখী না হয়, প্রতিহিংসার সৃষ্টি হয়। আপনারা এমন কিছু করেন, দেখবেন যে জনগণে আপনাদেরকে ক্ষমতা থাকার জন্য বলবে যে আপনি ক্ষমতা থাকেন, আমরা আপনাদের পক্ষে আছি, জনগণ আপনাদের বিরুদ্ধে যাবে না। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো, জানি না আমার এই কথা তারেক রহমান সাহেবের কাছে যাবে কিনা, অনুরোধ করে বলবো, আপনার বাবা এদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার ছিলেন, এবং উনি বাংলাদেশের জন্য ক্যান্টনমেন্টে নিজের পরিবারকে বন্দি অবস্থায় রেখে দেশমাতৃকার টানে বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেটা নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। তাই যদি আওয়ামী লীগকে দমন করতে করতে দেখবেন যে আপনাদের ভিতরে, সেই আওয়ামী লীগের ভিতরে যেভাবে গুপ্ত ঢুকে গেছে, আপনাদের ভিতরে সেভাবে আসতে গুপ্তরা লুঙ্গির নিচে ঢুকে যাবে, বড় বড় চেয়ারগুলো তারা দখল করবে, আপনাদের নেতা কর্মীদেরকে লাগাই দিবে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের ন্যারেটিভিটি সৃষ্টি করার জন্য, যাতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়, তারেক রহমানের, জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে। তখন দেখবেন যে একটা সময় আওয়ামী লীগের পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে এবং প্রতিহিংসার সৃষ্টি হয়, এবং এই দেশ তখন দেখবেন যে ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে, পাড়া পাড়ায় যুদ্ধ লেগে যাবে, গৃহযুদ্ধের সৃষ্টি হবে। এটা আমরা আফগানিস্তানে দেখেছি, আমরা লিবিয়াতে দেখেছি, আমরা পাকিস্তানে দেখছি, আমরা ইরাকে দেখেছি, ইরানে দেখছি। ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। তাই আমি বলবো, আমাদের যে ছাত্র সমাজ এবং যারা এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন, যারা এখনো বেঁচে আছেন, তারা সবাই একই ছাতার নিচে আসেন। অন্তত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপোষ করবেন না। আর কোনো দলকে নিষিদ্ধ করে তার আদর্শকে দমিয়ে রাখা যায় না, আদর্শ তো হৃদয়ে, ভালোবাসাকে আটকে রাখা যায় না, বরঞ্চ আরও সেটা হঠাৎ করে বিস্ফোরণ সৃষ্টি হয়। তো আপনারা আওয়ামী লীগকে দমন করতে যাবেন, আওয়ামী লীগ তা প্রতিহত করবে। আর কয়দিন, তখন তো পিঠ থেকে যাবে। তো দেখেন যে গত কিছুদিনের পূর্বে যে সকল ঘটনাগুলো ঘটেছে, যে একটা ছাত্রলীগের কর্মী, তার মাকে হত্যা করা হয়েছে, এই ধরনের যে কিছু, এই যে এই মাদ্রাসাগুলোতে কি হচ্ছে সেটা দেখেন, বিভিন্ন মাদ্রাসা কি হচ্ছে। এরপরে দিয়ে ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, নদী নালার মধ্যে লাশ পাওয়া যাচ্ছে। তো সরকার তো আপনাদের সেটার লাইব্রেরি তো আপনাদের উপরে আসে, আর সেগুলা কিন্তু এই প্রচার করছে কারা, সেটাও আপনারা একবার ভাববেন। তাই আমি বলবো, ওই যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যখন আপনারা আওয়ামী লীগকে দমন করতে গিয়ে নিজেরা ক্লান্ত হয়ে যাবেন, ঠিক সেই সময় সুযোগ সন্ধানীরা ওই সময়টা কাজে লাগাবে। তখন দেখবেন যে আপনাদের পিছনে যারা আছে সবাই তাদের লোক। ঠিক শেখ হাসিনার যে পরিণত হয়েছে, আপনাদেরও সেই পরিণত হবে। তো আমি চাই না সেই পরিণতি হোক বাংলাদেশের। আওয়ামী লীগেরও এই পরিণতি হয়েছে, সেটা আমি কামনা করি নাই, আমি আশা করি না। সেটা অবশ্যই আমাদের রাজনৈতিক কৌশলের ভুল ছিল, আমাদের নেতৃত্বের কোথাও দুর্বলতা ছিল। যারাই গাদ্দারি করেছে এই দেশের সাথে, যারা পাকিস্তানের এবং ডিপ স্টেটের এজেন্ট শেখ হাসিনার কাছে পর্যন্ত পৌঁছে গেছে, তাদেরকে, যারা শেখ হাসিনার কাছ পর্যন্ত নিয়ে গেছে, আমি মনে করি বিচার তাদের হওয়া উচিত। তাদেরকে খুঁজে বের করে তাদের বিচার করতে হবে। এবং আওয়ামী লীগের মধ্যে যে একটা শুদ্ধি অভিযান চালাতে হবে, সেই চাটুকার হাইব্রিডদেরকে দল থেকে বাদ দিতে হবে। দলের মধ্যে কোনো পরিবারতন্ত্র থাকবে না। যারা দলের জন্য ত্যাগী, যে যোগ্য, যে জায়গার যোগ্য,
তাকে সেই জায়গায় সম্মানিত করতে হবে, তৃণমূলকে সম্মান জানাতে হবে। এবং লুটেরা যে রাজনীতি বুঝে না তাকে দিয়ে যদি আপনি রাজনীতি করান, মানে ছাগল দিয়ে যদি হালতাস করান, তাহলে কি সেটা হবে? টাকা হলে কি রাজনীতিবিদ হওয়া যায়? টাকার প্রয়োজন আছে, কিন্তু যে কালো টাকার মালিক সে যদি এমপি হয় টাকা দিয়ে নমিনেশন কিনে, তখন সে কালোবাজারিই করবে। তার কাছ থেকে জনগণ সুবিধা পাবে না, দেশ সুবিধা পাবে না, যে কোনো সময় সে দেশ বিক্রি করে দেবে। তো আমি বলবো, আওয়ামী লীগ যখনই বিপদে পড়েছে, সংকটে পড়েছে, ঠিক সেই সময় সুবিধাবাদী যারা, তারা কিন্তু পালিয়ে গিয়েছে, তারা নিরাপদ দূরত্বে চলে গিয়েছে। আর এই দলটাকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, শেখ হাসিনাকে ভালোবেসে এই তৃণমূলে আওয়ামী লীগকে রক্ষা করেছে ততবার। আমি আশা করি আগামীতে আওয়ামী লীগ সে ভুলটা করবেন না, তৃণমূলকে মূল্যায়িত করবেন। আর বিএনপির বন্ধুদের বলবো, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, আপনারা ক্ষমতায় থাকেন আরও কিছুদিন, 5 বছরে থাকেন, কিন্তু আপনারা এমন কিছু করে দেখান যাতে আওয়ামী লীগ আপনাদেরকে থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে অনুকরণ করে আওয়ামী লীগের মধ্যে রাজনীতির পরিবর্তন আসে। আপনাদের ছাত্র সমাজকে, আপনাদের যে ছাত্রনেতারা আছে, ছাত্রনেতাদেরকে আপনারা আদর্শভিত্তিক ট্রেনিং দেন, বিভিন্ন সেমিনার করেন, ওদেরকে সেই ধরনের নেতা হিসেবে তৈরি করুন যাতে আগামী দিনের তারা রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলবো, যখন একটা অস্থিতিশীল দেশে, যখন আইন শৃঙ্খলার নিরাপত্তা থাকে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে না, মানুষের জানমালের নিরাপত্তা থাকে না, আইন শৃঙ্খলা বাহিনী যখন সরকারের গোলাম হয়ে যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জনগণের বেতনে চলে অথচ সরকারের মানে জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তখন সেখানে রাজনৈতিক দলগুলা দেউলিয়া হয়ে যায়। যেমন শেখ হাসিনার আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবেন না, কিন্তু রাজনৈতিক যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কৌশলের ভুলের কারণে বা অদক্ষতার কারণে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনেকটা দেউলিয়া হয়ে গেছে, এটাই বাস্তবতা। তো 5 তারিখ হওয়ার দরকার ছিল, 5 তারিখ যদি না হতো তাহলে হয়তো আরও 5 বছর পরে আওয়ামী লীগের নেতৃত্ব চলে যেত অন্য কারো হাতে, আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগের কাছে থাকতো না, সেটাই বাস্তবতা। তো আমি বলবো, জিয়াউর রহমান একটি আদর্শের নাম, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম, খালেদা জিয়া এদেশের অত্যন্ত জনপ্রিয় এবং একজন দক্ষ আপসীন নেত্রী ছিলেন। দীর্ঘ সময় উনি এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আজকে উনি নেই। লাখো লাখো জনতা ওনার জানাজায় অংশগ্রহণ করে উনি যে দেশনেত্রী, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমি আজকের এখান থেকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আর হ্যাঁ, হয়তো বলতে পারেন যে শেখ হাসিনা খালেদা জিয়াকে কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা পাশে রয়েছে, ওই যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে শেখ হাসিনার পাশে যে যারা ছিলেন, আজকে যখন খালেদা জিয়া অসুস্থ হয়ে গিয়েছেন তখন খালেদা জিয়াকে মুক্তি দিতে পারতেন। আর কোটি কোটি টাকা কত লোকে দুর্নীতি করে চলে গেছে, যারা দুর্নীতি করছে বেশি, সেই দুর্নীতির মানে দুর্নীতির জনক ডক্টর ইউনূস সাহেব তো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, উনি জেলে যাওয়ার কথা 8 তারিখে, উনি 5 তারিখেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গেছেন, তাই না? তো সেই হিসাবে আমি বলবো, আমাদের বাংলাদেশের মানুষ তারা সংগ্রাম করে এদের স্বাধীন করেছে। আজকে মানুষের পালস বোঝার চেষ্টা করেন, মানুষ কী চায়। যদি দেশের স্থিতিশীলতা না আসে এবং রাজনৈতিক সমাজতা না আসে, সেখানে বিদেশি বিনিয়োগ হবে না, বিনিয়োগ আসবে না, দেশ দেউলি হয়ে যাবে। আপনি ঋণ নিয়ে কত চালাবেন? তখন দেখা যাচ্ছে একটা সময় জনবিস্ফোরণ ঘটবে, দেশের বিশাল ক্ষয়ক্ষতি ঘটবে, অনেক মানুষ মারা যাবে, অনেক মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিবে, অনেক মানুষকে ম্যাটিকুলাস ডিজাইন করে ঠিক সেই 24-এর মতো ওই যে লাশের প্রয়োজন হত্যা করা হবে, দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হবে। আর একটা কথা মাথায় রাখবেন, আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, মুজিবনগর সরকারের নেতৃত্বে, সেটা কেউ ভুলে যাওয়ার, অস্বীকার করার কোনো সুযোগ নেই। জিয়াউর রহমান সাহেবও
সেই সরকারের একটা অংশ ছিলেন। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই, তাজউদ্দিন আহমেদ নাই, আতাউল গনি ওসমানী নেই, আমাদের আসমরফ সাহেব আছেন এখনও, যে আমাদের এই যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যে অ্যাডভোকেট ফজলু ভাই আছেন, আরও অনেক মুক্তিযোদ্ধা আছেন। এই যে সকল ইব্রাহিম আছেন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যে সকল বীর মুক্তিযোদ্ধারা তখনকার সময় স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বা বিভিন্ন সেক্টর ডেপুটি সেক্টর কমান্ডার ছিলেন, বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। আপনারা একটা দেশের স্বার্থে, যেহেতু আপনাদের রক্তে, আপনাদের বন্ধুদের রক্তে, আপনাদের সাথীদের রক্তে, আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা একটা স্বাধীন ও সার্বভৌমত্ব জাতি, যাতে আমরা সম্মান ও ইজ্জতের সহিত আমরা বাঁচতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বিভ্রান্ত না হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা একটা এই যে হানাহানির দিকে না ঠেলে দিয়ে আপনারা একটা টেবিলে বসেন, আপনারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, জাতির সামনে প্রকৃত ইতিহাস আপনারা তুলে ধরেন। ইতিহাস যাতে আর কখনো বিকৃতি না হয়, এমন একটা ইতিহাস তৈরি করেন যা কোরআনের হরফের মতো লেখা থাকবে, সেটা পরিবর্তন হবে না, সেটা পরিবর্তন হবে না। এবং ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে, তাদের ব্যাপারে তদন্ত করেন, তদন্ত করে সেই ভুয়া মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করে তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করুন এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিন। যারা বিভিন্ন মিথ্যা হামলায় জেল খাটছেন, জেলে আছেন, তাদেরকে জামিনে মুক্তি দেন। আইনের গতিতে চলুক, সঠিক তদন্ত করান। কিছু কিছু বিষয় আছে সেন্সিটিভ বিষয়, সেগুলা যারা যে পুলিশের হত্যার বিচার, সেটার জন্য বিচার বিভাগে তদন্ত করেন। যারা রাষ্ট্রীয় জানমালের ক্ষতি করেছে, যারা হাজার হাজার পুলিশকে হত্যা করেছে, হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে, সেটা বিচার বিভাগীয় তদন্ত করে সে যেই দলের হোক তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে গ্রেপ্তার করুন, তাদের বিচার করুন, আইনের শাসন ফিরিয়ে আনুন। রাষ্ট্রে যখন আইনের শাসন থাকবে, মানুষ আইন মেনে চলবে, তখন সেই রাষ্ট্রের সুশাসন কায়েম হবে। সুশাসনের পূর্ব শর্ত হলো আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়া। আমি চাই আপনারা সে উদ্যোগ গ্রহণ করুন, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা দেন। সংবাদপত্র এবং বিভিন্ন যে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া আছে, ওদের স্বাধীনতা থাকবে, ওদেরকে স্বাধীনতা দিন, তাহলে দুর্নীতি কম হবে, দুর্নীতিবাজরা ভয় পাবে। আমি দেখি যখন যে সরকার চলে যায়, পরবর্তীতে আমাদের মিডিয়াগুলো শুধু সেই সরকারের মনে করেন এই করছে, সেই করছে, দুর্নীতি করছে, এত কোটি, এই কোটি, সেই কোটি। তো এই রিপোর্টগুলো তো আপনারা তখন কি আপনাদের কাছে ছিল না? আপনারা তখন যদি আওয়ামী লীগ সরকারের আমলে যদি এই রিপোর্টগুলো প্রতিবেদন আকারে প্রকাশ করতেন, তখন হয়তো দেখা গেছে যে শেখ হাসিনা সতর্ক হতো, আওয়ামী লীগের যে সকল নেতারা আমরা সতর্ক হয়ে যেত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো, টাকাগুলো বিদেশে পাচার করতে পারতো না, তাদেরকে আইনের আওতায় আনতে পারতো, তখন এত দুর্নীতি হতো না। যখন যে তারেক রহমান সাহেব ক্ষমতাচ্যুত হয়েছেন, ঠিক তখনই তারেক রহমান সাহেবকে আপনারা কি করেছেন? এই মিডিয়া দুর্নীতির বরপুত্র বানিয়ে ফেলেছেন। হাওয়া ভবনের নামে বিভিন্ন অপপ্রচার চালিয়েছেন। হাওয়া ভবন, কথিত হাওয়া ভবন, যে রাষ্ট্রে দুইটা মানে খালেদা জিয়া রাষ্ট্রের একটা অংশ চালাতেন এবং মূল পাওয়ারটা ছিল হাওয়া ভবন। সেখানে খাম্বা মামুন টামুন অনেককে আপনারা মঞ্চস্থ করেছেন, সেটা তো মিডিয়ার কল্যাণে আমরা দেখলাম। সত্যকে মিথ্যা সেটা জানে না, তবে জেলখানা মিডিয়া আমার সাথে যে মামুন, যে খাম্বা মামুন সাহেবের কথা বলা হয়, মামুনের সাথে আমার সাথে কয়েকবার দেখা হয়েছে, মামুন ভাইয়ের সাথে, ওনার সাথে আমার কথা হয়েছে। তো সেখানে জানলাম ওনার সম্বন্ধে, উনি কেমন আজব মানুষ, ওনার সম্বন্ধে আমার ধারণা হয়েছে। যাই হোক, এখন আমাদের তারেক রহমান সাহেব যেহেতু ওনার সহধর্মিণী একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং একজন বিশেষজ্ঞ ডাক্তার, উনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, ওনার মেয়ে জাইমা রহমান, ওনারা লন্ডনে লেখাপড়া করেছেন, উনি আইনের ছাত্রী, উনি সেখান থেকে ব্যারিস্টারি বারেট ল ডিগ্রি অর্জন করেছেন। আপনি আপনার মেধাকে কাজে লাগান, আপনি আপনার বাবার পাশে থাকুন। আর তারেক রহমান সাহেবের সহধর্মিণীকে সেদিন যে বৃষ্টির সময় তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, উনি নিজ হাতে যেভাবে ওনার সহধর্মিণীকে মাথায়
যে ছাতা দিয়ে ওনার সাথে হেঁটে অফিসে দিয়ে যাচ্ছেন, সেটা সেই মুহূর্তটা দেখে সত্যিই আমি বিমোহিত হয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি সেটা আমার হৃদয়ের ক্যাম্পাসে ধারণ করে রেখেছি। উনি নারীদেরকে সম্মান করেছেন। এখান থেকে শিখতে হবে যে প্রত্যেকটা স্বামী তাদের স্ত্রীকে সম্মান করা উচিত। তো আমি বলি, রাজনীতিবিদরা করবে, রাজনীতি করে জনগণের জন্য। রাজনীতি যদি সম্মান না থাকে, ইজ্জত না থাকে, রাজনৈতিক কালচারের পরিবর্তন করতে হবে, রাজনীতিতে সহাবস্থান ফিরিয়ে আনতে হবে, সবাইকে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং সবাইকে রাজনৈতিক নিষিদ্ধ নয়, কাউকে নিষিদ্ধ নয়, তার কর্মেই তাকে নিষিদ্ধ করে দেবে, জনগণ থেকে সে আলাদা হয়ে যাবে অটোমেটিক। তো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কখনো কোনো সরকার ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারেনি। তাতে করে কি হয়েছে, নিজেদের শক্তি ক্ষয় হয়েছে, নিজেদের দলের ভিতরে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে এবং দেখা গেছে যে যেই স্বপ্ন নিয়ে তারেক রহমান সাহেব যে আই হ্যাভ এ প্ল্যান, ওনার যে প্ল্যান, ওনার সে প্ল্যান বাস্তবায়ন করতে ওনার বিঘ্নিত হবে, এটাই স্বাভাবিক। তো সেই হিসাবে আমি বলবো, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিন। যারা দুর্নীতি করেছে, যারা মানুষ হত্যার সাথে গুমের সাথে জড়িত ছিল, যারা প্রকৃত অপরাধী, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন, তাদের বিচার করুন। আর যারা নিরপরাধ, নিরীহ, যারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেল খাটছে, কারাবরণ করছে, তাদের মুক্তির ব্যবস্থা করুন এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন। এবং দেশে 1 কোটি লোক বেকার হয়ে গেছে, তাদের সেই বেকারদের চাকরির ব্যবস্থা করুন। মানুষের যে 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সেটা নিশ্চিত করুন। আইনের সুশাসন নিশ্চিত করুন এবং চাঁদাবাজি বন্ধ করুন এবং মবের রাজত্ব বন্ধ করুন, মববাজি বন্ধ করুন। সেই যে দলের হোক, আইন সবার জন্য সমান, বিচার বিভাগের স্বাধীনতা দেন এবং দেশে একটা যাতে সুন্দর, আপনার নেতৃত্বে একটা রাজনৈতিক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, যাতে আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যাতে আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে, এই প্রত্যাশা করি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।